অ্যাকশন। আজকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি এবং কিসের প্রোগ্রাম আপনারা দেখতে থাকুন। আমরা আপনাদের সাথে নিয়ে আমরা লিফটে ঢুকবো। এখন আসেন, আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায় আপনাদেরকে সাথে নিয়ে। গাইস, আজকে আমরা যাচ্ছি একটা বড় প্রোগ্রামে। সেই প্রোগ্রামে আমরা বিস্তারিত জানবো। সকলেই শুরু থেকে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, তবে মানুষের ছটফটে মন তো থাকতে ইচ্ছা করে না, ভালো লাগে না, দূর কিসে দেখলে ভিডিও। তো আমি বিশ্বাস করতেছি যে আপনারা থাকবেন, সবাই এরকম না, আপনি হয়তো ভালো থাকবেন শেষ পর্যন্ত। আমাদের এই যে আনন্দ ঘন মুহূর্ত সুন্দরভাবে চলাচল, পাশাপাশি হচ্ছে যে আমাদের যে আমরা যে হচ্ছে যদি প্রোগ্রামে যাচ্ছি, এখন প্রোগ্রামের বিষয়, হ্যাঁ আমরা এখন একটু বাইকে যাব, তো সব মিলে আমরা আপনাদেরকে একটু এন্টারটেইন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, আসেন। তো গাইস, আমি আলিম ক্যামেরাম্যান, হাফিজুর সাংবাদিকের সাথে। এবং কি আপনারা দেখুন যে আমার মামা যখন গাড়ি চালায় এবং হেলমেট পরে, তখন আমার মামাকে কেমন লাগে, এবং তার সাথে আমার আরেক মামা, তার হাসিটা অনেক সুন্দর। তো এখানে কোনো কথা বাড়াবো না, আমরা এখন ডাইরেক্ট চলে যাবো আমাদের প্রোগ্রামে। তো গাইস, আপনারা দেখুন আমরা যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ে আছে দেখতে দুইটা রুটি, এবং রুটিগুলো কী করে বুঝতে পারতেছে না, ভাবতে তুলে নিব। কি তুলে নিব? তো রুটিগুলো আমরা তুলে নিলাম, যাওয়ার পথে হয়তো বা খাইতে পারবো আমরা এগুলো, যে আমি আমার মামাকে দিয়ে দিচ্ছি। তো চলুন আমরা স্পেশাল ফুড কেয়ার স্পেশাল, এটা পড়ে গেছে, যে কোনো কেউ নিতে ধরছিল, পড়ে গেছে। আমরা এটা দেখা যাক, নাস্তা হয়ে গেল আর কি। চলো আমরা যাই, দেখি কি হয়। তো কোনো কথা বাড়াবো না, এখন ডাইরেক্ট আমি গাড়িতে উঠে পড়বো। এটা হচ্ছে এদিকে একটা ইয়া করো, আর দেখা দেখি এটা হচ্ছে দিনাজপুরের কি বলে রেল লাইন, শেখপুরা রেল লাইন। তো আপনারা দেখুন আমরা প্রায় শেখ জাহাঙ্গীরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা শেখ জাহাঙ্গীরের মাঝখানের রাস্তা দিয়ে মানে যাচ্ছি। আপনারা দেখুন, আপনারা যদিও জানেন না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, চারোদিকে শুধু কবরস্থান আর কবরস্থান। তো আমাদেরও একদিন এখানে আসতে হবে, আমাদেরও সকলকে একদিন ইন্তেকাল করতে হবে। সকলেরই শেষ অবস্থান এই কবরস্থান, সকলেরই শেষ জায়গা এই কবরস্থান। মাজার নাকি এটা? যেটাকে মাজার বলে, শেখ জাহাঙ্গীর মাজার। আচ্ছা, তো এই যে শেখ জাহাঙ্গীর মাজার, আসলে এটা দিনাজপুর শহর থেকে কত দূর, মানে কয় কিলো? শহরেই বলে, এটা বলতে গেলে শহরের মধ্যেই। ওকে, শহর থেকে এটা মনে করেন যে 7 কিলো। ওকে, শহরে দিনাজপুর শহরের মধ্যেই, দিনাজপুর শহরের মধ্যেই একটু সাইডে, খালি মেইন রোডের ভিতরে ঢুকতে হবে একটু। মেইন রোডের ভিতরে ঢুকে একটু সাইডে। যদিও আমি ওইভাবে এই কবরস্থানের এর আগে আমি তো কখনো দেখিনি, নাম শুনছি অনেকবার, দেখা হয় নাই। তো আজকে আমিও দেখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যে কবর আর কবর। দিনাজপুরের মধ্যে সবার থেকে বড় কবরস্থান বলতে এই শেখ জাহাঙ্গীর, এবং কি এটা মনে হয় আমার জেলা না কতগুলোর মধ্যে যেন বড় কবরস্থান বলে এটা মামা। এটা সঠিক আমার জানা নাই, তবে বেশ কয়েকটা বড় কবরস্থানের মধ্যে একটি বড় কবরস্থান হচ্ছে যে দিনাজপুর শেখ জাহাঙ্গীর কবরস্থান এক, দ্বিতীয়টা আছে যে সৈয়দপুর কবরস্থান। আচ্ছা, হচ্ছে কি বলে যেন ভুলে গেলাম, যদিও আমাদের নাম মনে নাই। তো দেখুন, তো আপনারা শেখ জাহাঙ্গীর কবরস্থান ভিউ করতে আসে, আপনারা এখানে সুইমিং পুলে গোসল করতে পারবেন। এখানে একটা বিশাল বড় সুইমিং পুল আছে, যদি আমরা বিনা টাকা হলে স্পন্সর করে দিলাম আপনাদের। এই সুইমিং পুলের মালিক যদি আমাদের এই ভিডিওটা দেখে আমাদের যদি ফ্রি ঢুকতে দেয়, এই মানে আশা কামনা করবো। তো আপনারা দেখুন আমাদের ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা গুটি গুটি বাইকের হাওয়ায় চলে যাচ্ছি। আচ্ছা, গুটি গুটি পায়ে আগাচ্ছি না, মানে বাইকের কথা হচ্ছে যে মানুষ তো গুটি গুটি পায়ে হেঁটে যায়, কিন্তু আমরা গুটি গুটি পায়ে চাকায় যাচ্ছি অবশ্য। তো গুটি গুটি চাকায় কেমনে যায়, এই যে পাশাপাশি এই যে নিত্য যে রোডটা, এই যে উঁচা নিচা ঢেউ, সমুদ্রের মতো ঢেউ খেলতেছে, মানে এটা হচ্ছে রাস্তাটা আসলে ভাঙ্গা। ওকে, তো আপনাদের মূলত ভাঙ্গার কারণে হচ্ছে এইভাবে আমাদেরকে আমরা নৃত্য করতে করতে যাচ্ছি আর কি। রোড সেই আমরা এটা দিনাজপুর হাইওয়ে, এটা হচ্ছে দিনাজপুর থেকে বালুবাড়ি বের হয়ে, মহারাজার মোড় বের হয়ে আপনার এটা পলিটেকনিক থেকে বিরামপুর দিক থেকে এটা চলে গেছে ঢাকার দিকে। হ্যাঁ, ঢাকা হাইওয়ে।
দেখছেন যে এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো গাইজ দেখুন, আমরা অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। মামা বাইক ঢোকাচ্ছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, অলরেডি আমরা চলে যাব এখন আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের যেখানে প্রোগ্রাম চলতেছে তার ভিতরে আমরা প্রবেশ করব। তো দেখুন মামা, আমি হারে এটা মূলত মনে হচ্ছে একটা রিসোর্টের মতো। তো পুরাতন মানে এটা কি বাড়ি না? পুরাতন বাড়ি এটা? বাড়ি বলতে কি পুরোটাই একটা মানে রিসোর্ট। এখানে হচ্ছে যে কোনো ধরনের মানে প্রোগ্রাম হলে এখানে ভাড়া দেওয়া হয়। আচ্ছা। তো আমরা আমাদের একটা প্রশ্ন আপনার কাছে, এইটা মানে বাড়ি না রিসোর্ট না কি, আমাদের একটু বলতেন আপনি। এটা আসলে রিসোর্ট না, এটা হচ্ছে যে পল্লীশ্রী। এটা দিনাজপুরের বড় একটা প্রতিষ্ঠান বলা যায়। এই প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা করে পল্লীশ্রী, অনেক সাধারণ জনগণের জন্য অনেক ভালো কাজ করে। তো হচ্ছে যে এখানে হলরুম আছে, আমরা যে প্রোগ্রামে যাব সেই প্রোগ্রামের হলরুমে আসলে আমাদের যে প্রোগ্রামটা হবে আর কি। এইটা জাস্ট পল্লীশ্রী অফিস, অনেক বড় অফিস। আমরা সেই হলরুমের প্রোগ্রাম, অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কথা চলতেছে। আচ্ছা, আমরা এখন এই যে বাইকটা একটু সরাই রাখতে বলছি না, আমরা যাবো। তো মামা তার বাইক সাইডে সেটেল করে দিয়ে তারপরে আসবে। আমরা প্রোগ্রামের ভিতরে যাওয়ার জন্য উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আসলে প্রোগ্রাম এখানে কী হচ্ছে এটা ওইভাবে জানা নাই। তো দেখতে থাকি আসলে প্রোগ্রামে কী আছে, কী হচ্ছে, কিসের উদ্দেশ্যে এটা প্রোগ্রাম। তো আপনারা দেখুন আমরা প্রবেশ করবো এখন। তো আমরা সিঁড়িতে উঠতেছি, তার মধ্যে আমরা কিন্তু তাহলে যে আমাদের প্রোগ্রামের হলে ঢুকে পড়বো। তো আপনারা দেখুন আমরা হলে যাই কী হচ্ছে, আপনাদের তারপর আমরা বিস্তারিত বলবো এবং আপনারা বিস্তারিত দেখতেও পারবেন যে ওখানে কী চলতেছে। একদম ডাইরেক্ট সরাসরি আপনারা দেখাবো। চলুন হল রুমে ডাইরেক্ট। তো আপনারা দেখুন আমরা হল রুমের মধ্যে চলে যাচ্ছি। বক্তব্য সম্পর্কে বেশি কথা বলবো না, আপনি একটু বক্তব্য শুনেন। তো বক্তব্য চলতেছে, আর কিছু কথা বলবো না, আপনারা দেখুন কি বক্তব্য চলছে। ওষুধ লাগবে কত? 2000 2000 5 আর 2 কত? 7000 আদার্স লাগবে আরো 2000 কত হলো? 9000 এই 9000 টাকা একটা মানুষের, একটা মা হোক বা বাবা হোক, লাগবে না লাগবে না? থাকবে। এখন ধরেন এই 9000 টাকা যদি লাগে, এই 9000 টাকা আসবে কোত্থেকে? বৃদ্ধ বয়সে আপনি যদি 9000 টাকা না আসে, বৃদ্ধ বয়সে হাত পাততে হবে ছেলে বা মেয়ের কাছে, সত্য না মিথ্যা? আর ছেলে মেয়ে যদি না দেখে, না ভরণ পোষণ দেয়, তাহলে চোখের পানি ফেলবে আর কাঁদবে। কাঁদবে আর বলবে কি জানেন? অন্য জনের কাছে বলবে। কি বলবে? যে কত কষ্ট করে ছেলে পালছি, ছেলেকে খাওয়াইছি, স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, কিন্তু দেখে না, ওই বাড়ির মেয়েটা দেখে না। এরকম আছে না নাই? তাহলে বলেন আপনি বৃদ্ধ হবেন, জানেন না জানেন না? বেঁচে থাকলে বৃদ্ধ হবে, বৃদ্ধ বয়সে এই টাকাটা আসবে, ব্যবস্থার দায়িত্ব কার? এটা তো অবশ্যই আপনার। আপনি তো আপনাকে ভালোবাসতে হবে। আর যদি 10,000 বা 9,000 টাকা আসে, তখন ওই বৌমা বলে ডাক দিলে 3 বৌমা দৌড়ে আসবে। শাশুড়ির কাছে আম্মা কাকে ডাকছে? বড় বৌমা গ্লাস গরম পানি দাও, গলাটা জানি কেমন লাগতেছে। বৌমা গরম পানি আর গরম এক গ্লাস দুধ নিয়ে আসবে। বলেন তো কেন আসবে? কারণ ওনার পিছে ব্যয় 7,000, আরো 2,000 থাকে। বৌমার এইটা দেয়, ওইটা দেয়, মার্কেটে গেলে নেওয়া 1,000, একটা কিছু কিনো। যে বৌমা বেশি যত্ন করে ওই বৌমারে বেশি দেয়। সে তো ছেলে মেয়েটা নেয় না, উল্টা দেয়। শুধু এইভাবে দেয় না, ওষুধ আনতেও যদি ছেলেকে 500 টাকার নোট দেয়, যে বাবা 300 টাকার ওষুধ লাগবে আর 200 টাকা, বৌমা তুমি কি খাইবা? বৌমা যা খাইতে চাই 200 টাকা নিয়ে এসো। বৌমা খুশি না বেজার? তাহলে বৌমারে পানি ছেলে গরম দুধ দেবে না দেবে না? আর বাকি 2 বৌমা দৌড়ে এসে বলবে মা আমাদেরকেও ডাকবেন, আমাদেরকেও খেদমত করার সুযোগ দিবেন। বলেন তো কেন? বাসায় মেহমান আসলে মুরগির কলিজা, মুরগির রান, মাছের মাথা কার কাছে আসবে? এই শ্বশুর শাশুড়ির কাছে। কারণ তাদের টাকা আছে। বাজারে যাচ্ছে, মেহমান আসছে, চিন্তা করতেছে, বলতেছে টাকা তো নাই, কিভাবে যে বাজার করি? ওই শ্বশুর ওই বাবা মা বলে ছেলে দিকে আসো, এই নাও 2,000 টাকা, তোমার থেকে না বাজার করো, মেহমানদের খাও। তাহলে ওই মুরগির রান, কলিজা, মুরগি, মাছের মাথা কার জন্য আসবে বলেন তো? টাকা দিলেও আসবে, না দিলেও আসবে। কারণ চাইলে তো বাবার কাছে পায়, মার কাছে পায়, তারা তো ছেলে একটা খায় না, উল্টা দেয়। পৃথিবীতে যতদিন হাত এরকম রাখতে পারবেন ততদিন আপনার ভ্যালু আছে। হাত যখন এরকম করবেন, আপনি যেই হন না কেন, আপনি তখন বোঝা, আপনি তখন কি? এখন বলেন আমরা কি বোঝা হয়ে বাঁচতে চাই না সম্মান নিয়ে বাঁচতে চাই?
আমরা মা বাবা সম্মানের জায়গা না, তো সম্মান নিয়ে বাঁচতে হলে মৃত্যুর আগ পর্যন্ত কি থাকতে হবে? টাকা। টাকা, তাহলে টাকা থাকতে হবে না, টাকা ধরে রাখতে হবে। বীমা কাজ হলো মারা গেলে পরিবারে টাকা দেওয়া, বন্ধু হলে আপনাকে এবং আপনার পরিবারকে টাকা দেওয়া। বিটা পেনশন পাবো, 20,000 টাকা পেনশন পাবো, একটাও না। কয়টা বাচ্চার টাকা জমা? একটাও না। আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, ব্রিটেন, সুইডেন, ফিনল্যান্ড, এই দেশগুলি হলো উন্নত দেশ। এই দেশে কোনো গরিব নাই, পঙ্গু হলে ভিক্ষা করে না, মারা গেলে ছেলে মেয়ে হাত পাতে না। তার কারণ কি জানেন? এই দেশে সবার বীমা আছে। একটা লোকের 5টা বীমা বাধ্যতামূলক। জন্মের সাথে সাথে শিশু বীমা, 18 বছর হলে 18 বছর সেই জন্য প্রাপ্তবয়স্ক হলে একটা বীমা, 25 বছর হলে পার্সোনাল পলিসি, বিয়ে করলে ম্যারেজ পলিসি, 40 বছর হলে পেনশন পলিসি। কয়টা বললাম? এই 5টা বীমা বাধ্যতামূলক। তারা তো কই আরো 4-5টা এক্সট্রা করে। তাদের সেন্স হলো আব্বু আম্মু ডাকবে, এরকম সন্তান থাকবে 1টা বা 2টা, আর 5 থেকে 10টা বাচ্চা কাজ করতে যেন না পারে। তারা জমায় 5 থেকে 10টা বাচ্চার টাকা, আর আমরা জমাই না একটাও। আমরা লালন পালন করি সঞ্চয়, সন্তান, আর তারা সন্তানের পাশে রাখে সঞ্চয়। আচ্ছা বলেন তো, সন্তানের পাশে সঞ্চয়টা দরকার আছে না নাই? আর যদি না থাকে, আপনার মারা গেলে এই সন্তান অন্যের কাছে হাত পাতবে, কাকা মামা গলা ধাক্কা খাবে, অন্যের কাছে হাত পাতবে, আপনার ওয়াইফ এমন কাজ করতে বাধ্য হবে যা আপনি জীবনে কল্পনাও করেন না। তাহলে বলেন যে আমি ভালোবাসি, আজকে রাতেই যদি বলতো তুমি কি আমাকে ভালোবাসো, আপনি বলতেন হ্যাঁ ভালো তো বাসি, না বাসলে তোমার নিয়ে সংসার করি। বলে এই জন্য বলি না। কেন বলছো? ঈশান নামাজ পড়ে বেতের করার পর চিন্তা করলাম আল্লাহ বলছে প্রত্যেকটা সেজদা জীবনের শেষ সেজদা দেওয়ার জন্য। আমিও নামাজ পড়ে ভাবলাম আমি যদি মারা যাই, তুমি তো বিয়ে করে আরেকটা বউ নিয়ে 2টা বাচ্চা খাওয়াইতে হবে, কারণ আয় তুমি করো। কিন্তু তুমি যদি মারা যাও, তাহলে কালকে থেকে সংসার কিভাবে চলবে? তুমি যে 10-20 হাজার টাকা দাও, এই টাকা আমি কার কাছে পাবো? অবশ্যই তুমি ব্যবস্থা করছো, না এটা তো বলতে না ভালোবাসি। আপনি কার কথা বলতেন বলেন? কি বলতেন জানেন? এটা আমি জানি, আল্লাহ সালাম। আচ্ছা ভাই, এখানে আলোটা কে দিচ্ছে? খাবো তো, খাওয়ার আয়োজন করছে। দেখে দেখুন সাথে কি কি আছে সব কিছু আপনাকে দেখাবো। আমি কিছু বলবো। হ্যাঁ, আমি বলবো হচ্ছে যে আমি এখন খাবো আর আমিই খাবো, ঠিক আছে? সাথে কিন্তু আমার সাথে কিন্তু আমিই খাবো। তো আপনারা কেউ এইটার দিকে নজর দিয়েন না, ঠিক আছে? আমরা পরে কথা বলবো, খাই আগে। আমাদের কী কী দেয়, কন্টেন্ট কী কী আছে সেটা দিন আমাদের দেখানোর চেষ্টা করবো। তুমি কিছু বলবা কিনা বাকি না? আমি আর কি বলবো, যা বলা তো বলে দিলেন। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট খাওয়াতে চলে যাবে। আমাদের হচ্ছে ক্যামেরার পিছনে কিন্তু আলিম থাকে। সচরাচর আলিমকে কিন্তু দেখা যায় না, মাঝে মধ্যেই আলিমকে দেখা যায়। মানে হুট করে আমার মাঝে মধ্যে কি করে, মাঝে মধ্যে শিখায় দেয়, এইভাবে বলতে হবে। তাহলে সামনে তো তাই নাকি? আমি মামাকে মাঝে মাঝে কি করি বলে দিই, মামা মার্কেটিং করতে হবে না, আমারও তো মার্কেটিং করতে হবে। মাঝে মাঝে আমাকেও টেকনিকের সামনে নিয়ে আসে, তো মাঝে মাঝে আমি টেকনিকের সামনে চলে আসছি। তো আপনার তার জন্য আমাকে চিনতে পারেন মাঝে মাঝে। মামা আপনি কিছু বলুন। দেখছেন আসলে যে প্রোগ্রামটা এখানে হচ্ছিল, একটি হচ্ছে একটি বীমা। এইটা জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা কী বলে ইম্পর্টেন্ট বিষয়টা ভালো লাগলো অবশ্য। তারা প্রোগ্রাম করতেছেন মানুষকে সচেতন করার জন্য, নানান দিক থেকে কিন্তু তারা চেষ্টা করছেন, যেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চলুন আমরা বের হবো এখন। গাইস, শুনলেন ভাইয়ের কথা। আমরা এতক্ষণে আসলে প্রোগ্রামে ছিলাম, মোটামুটি বীমা সম্বন্ধে জানলাম। আমরা যে বীমা কোম্পানিতে ছিলাম এটা হচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জীবন বীমার ক্ষেত্রে শীর্ষ নামে অর্জন করেছে তারা। তো খুব চমৎকারভাবে আমরা আলোচনা শুনলাম। আসলে বউয়ের আগেও বীমা দরকার, হ্যাঁ, তারপরে মানে এক কথায় বরের আগেও বীমা দরকার, কিছুর আগে বীমা দরকার, হ্যাঁ। তো সব কিছুর আগেই বীমা দরকার। তো অবশ্যই আমরা অন্যান্য দেশের মতো আমরাও সচেতন হব, সকলেই বীমা করব, আপনারাও বীমা করবেন এবং বিশ্বস্ত বীমা কোম্পানিকে দেখে বীমা করবেন।
আসলে আবেগে গিয়ে গা ভাসাবেন না। না। অবশ্যই আপনার একটা মূল্যবান টাকা, সেই মূল্যবান টাকা সঠিক জায়গায় যেন ইনভেস্ট করেন, সেটা দেখবেন, যাচাই বাছাই করবেন। হ্যাঁ, তবে সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আপনারা এরপরেও যাচাই করেই নিজ দায়িত্বে অর্থে রাখবেন। তো সর্বোপরি আমাদের প্রোগ্রাম যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। ভাইকে কেমন লাগছে? আমাকে অবশ্যই ভালো লাগছে যে এই প্রোগ্রামটা এভাবে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই আমি আসি না সচরাচর। তো আজকে আসলাম, দেখলাম এদের শুরু থেকে সচেতনতা যেভাবে তারা প্রচার করছে সাধারণ জনগণের মধ্যে, অবশ্যই বিষয়টা প্রশংসনীয় আমার কাছে মনে হয়েছে। জি জি, না এইভাবে সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে। তো আপনার বিমা আছে তো? না, আমার কোনো বিমা নাই, আমি তাহলে বিমা ওই যে বিমা করি নাই। এই যে তো এই যে ব্লগের আগে বিমা দরকার। এক্স্যাক্টলি। তো আচ্ছা, অবশ্যই আমিও বিমা করব। তো এটা আমার জানা ছিল না, এইভাবে ওনারা করে। তো বিমা করব, বিমা আমার করতে হবে, এটা হচ্ছে বড় কথা। জি। তো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত যারা দেখেছেন। লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সঞ্চয় করা শুরু করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।